পরিচ্ছেদ। অঙ্কুর। দিন কয় মধ্যে ক্রমে ক্রমে নগেন্দ্রের সকল চরিত্র পরিবর্তিত হইতে লাগিল। নির্মল আকাশে মেঘ দেখা দিল, নিদাগকালের প্রদোষাকাশের মতো। আকস্মাৎ সে চরিত্র মেঘাবৃত হইতে লাগিল। দেখিয়া সূর্যমুখী গোপনে আপনার অঞ্চলে চক্ষু মুছিলেন। সূর্যমুখী ভাবিলেন, আমি কমলের কথা শুনিব, স্বামীর চিত্তপ্রতি কেন অবিশ্বাসিনী হইব? তাহার চিত্ত অচল পর্বত, আমি ভ্রান্ত বোধ হয়, তাহার কোনো ব্যামোই হইয়া থাকিবে। সূর্যমুখী বালির বাঁধ বাঁধিল। বাড়িতে একটি ছোট্ট রকম ডাক্তার ছিল। সূর্যমুখী গৃহিণী। অন্তরালে থাকিয়া সকলের সঙ্গেই কথা কহিতেন। বারান্দার পাশে এক চিক থাকিত, চিকের পশ্চাতে সূর্যমুখী থাকিতেন। বারান্দায় সম্বোধিত ব্যক্তি থাকিত, মধ্যে এক দাসী থাকিত, তাহার মুখে সূর্যমুখী কথা কহিতেন। এইরূপে সূর্যমুখী ডাক্তারের সঙ্গে কথা কহিতেন। সূর্যমুখী তাহাকে ডাকাইয়া জিজ্ঞেস করিলেন, বাবুর অসুখ হইয়াছে, ঔষধ দাও না কেন? ডাক্তার, কি অসুখ? তা তো আমি জানি না, আমি তো অসুখের কোনো কথাই শুনি নাই। বাবু কিছু বলেন নাই? না। কি অসুখ? কি অসুখ তাহা তুমি ডাক্তার, তুমি জানো না আমি জানি? ডাক্তার সুতরাং অপ্রতিভ হইল। আমি গিয়া জিজ্ঞাসা করিতেছি, এই বলিয়া ডাক্তার প্রস্থানের উদ্যত করিতেছিল। সূর্যমুখী তাহাকে ফিরাইয়া বলিলেন, বাবুকে কিছু জিজ্ঞাসা করিও না, ঔষধ দাও। ডাক্তার ভাবিল, মন্দ চিকিৎসা নহে। যে আজ্ঞা, ঔষধের ভাবনা কি? বলিয়া পলায়ন করিল। পরে ডিসপেন্সারিতে গিয়া একটু সোডা, একটু পোর্ট ওয়াইন, একটু সিরোপফেরি মিউরেটিস, একটু মাথা মুন্ড মিশাইয়া শিশি পুরিয়া টিকিট মারিয়া প্রত্যহ 2 বার সেবনের ব্যবস্থা লিখিয়া দিল। সূর্যমুখী ঔষধ খাওয়াইতে গেলেন। নগেন্দ্র শিশি হাতে লইয়া পড়িয়া দেখিয়া একটা বিড়ালকে ছুঁড়িয়া মারিলেন। বিড়াল পলাইয়া গেল। ঔষধ তাহার ল্যাজ দিয়া গড়াইয়া পড়িতে পড়িতে গেল। সূর্যমুখী বলিলেন, ঔষধ খাও না, তোমার কি অসুখ আমাকে বলো। নগেন্দ্র বিরক্ত হইয়া বলিলেন, কি অসুখ? সূর্যমুখী বলিলেন, তোমার শরীর দেখো দেখি কি হইয়াছে। এই বলিয়া সূর্যমুখী একখানি দর্পণ আনিয়া নিকটে ধরিলেন। নগেন্দ্র তাহার হাত হইতে দর্পণ লইয়া দূরে নিক্ষিপ্ত করিলেন। দর্পণ চূর্ণ হইয়া গেল। সূর্যমুখীর চক্ষু দিয়া জল পড়িল। দেখিয়া নগেন্দ্র চক্ষু রক্তবর্ণ করিয়া উঠিয়া গেলেন। বহির্বাটি গিয়া একজন ভৃত্যকে বিনা অপরাধে প্রহার করিলেন। সে প্রহার সূর্যমুখীর অঙ্গে বাজিল। ইতিপূর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন, এখন কথায় কথায় রাগ। শুধু রাগ নয়, একদিন রাত্রে আহারের সময় অতীত হইয়া গেল, তথাপি নগেন্দ্র অন্তঃপুরে আসিলেন না। সূর্যমুখী প্রতীক্ষা করিয়া বসিয়া আছেন। অনেক রাত্রি হইল। অনেক রাত্রে নগেন্দ্র আসিলেন। সূর্যমুখী দেখিয়া বিস্মিত হইলেন। নগেন্দ্র মুখ আরক্ত, চক্ষু আরক্ত। নগেন্দ্র মদ্যপান করিয়াছেন। নগেন্দ্র কখনো মদ্যপান করিতেন না দেখিয়া সূর্যমুখী বিস্মিতা হইলেন। সেই অবধি প্রত্যহ এই রূপ হইতে লাগিল। একদিন সূর্যমুখী নগেন্দ্রের 2টি চরণে হাত দিয়া গলদস্যু কোনো রূপে রুদ্ধ করিয়া অনেক অনুনয় করিলেন। বলিলেন,
কেবল আমার অনুরোধে ইহা ত্যাগ করো। নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি দোষ? জিজ্ঞাসার ভাবেই উত্তর নিবারণ হইল। তথাপি সূর্যমুখী উত্তর করিলেন, দোষ কি তাহা তো আমি জানি না। তুমি যাহা জানো না তাহা আমিও জানি না, কেবল আমার অনুরোধ। নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, সূর্যমুখী, আমি মাতাল, মাতালকে শ্রদ্ধা হয়, আমাকে শ্রদ্ধা করিও, নচেত অবশ্য করে না। সূর্যমুখী ঘরের বাহিরে গেলেন। ভৃত্যের প্রহার পর্যন্ত নগেন্দ্রের সম্মুখে আর চক্ষের জল ফেলিবেন না প্রতিজ্ঞা করিয়াছিলেন। দেওয়ানজি বলিয়া পাঠাইয়াছিলেন, মা ঠাকরুনকে বলিও বিষয় গেল, আর থাকে না। কেন? বাবু কিছু দেখেন না, সদর মফস্বলের আমলারা যাহা ইচ্ছে তাহা করিতেছে, কর্তার অমনোযোগে আমাকে কেহ মানে না। শুনিয়া সূর্যমুখী বলিলেন, যাহার বিষয় তিনি রাখেন থাকিবে, না হয় গেল গেলই। ইতিপূর্বে নগেন্দ্র সকলই স্বয়ং তত্ত্বাবধান করিতেন। একদিন ৩-৪ হাজার প্রজা নগেন্দ্রের কাছারির দরওয়াজায় জোর হাত করিয়া আসিয়া দাঁড়াইল। দোহাই হুজুর, না এব গোমস্তায়, দৌড়াতে আর বাঁচি না, সর্বস্ব কাড়িয়া লইল, আপনি না রাখিলে কে রাখে? নগেন্দ্র হুকুম করিলেন, সব হাঁকায় দাও। ইতিপূর্বে তাহার একজন গোমস্তা একজন প্রজাকে মারিয়া 1টি টাকা লইয়াছিল। নগেন্দ্র গোমস্তার বেতন হইতে 10টি টাকা লইয়া প্রজাকে দিয়াছিলেন। হরদেব ঘোষাল নগেন্দ্রকে লিখিলেন, তোমার কি হইয়াছে? তুমি কি করিতেছ? আমি কিচ্ছু ভাবিয়া পাই না। তোমার পত্র তো পাই না, যদি পাই তো সে ছত্র 2, তাহার মানে মাথা মুন্ডু কিচ্ছু নাই, তাতে কোনো কথাই থাকে না। তুমি কি আমার উপর রাগ করিয়াছ? তা বলো না কেন, শারীরিক ভালো আছো কি না বলো। নগেন্দ্র উত্তর লিখিলেন, আমার উপর রাগ করিও না, আমি অধঃপাতে যাইতেছি। হরদেব বড় বিজ্ঞ, পত্র পড়িয়া মনে করিলেন, কি এ অর্থচিন্তা, বন্ধুবিচ্ছেদ, দেবেন্দ্র দত্ত, না এ প্রেম? কমলমণি সূর্যমুখীর আর একখানি পত্র পাইলেন। তাহার শেষ এই, একবার এসো কমলমণি, ভগিনী, তুমি বই আর আমার সহিত কেহ নাই, একবার এসো। ত্রয়োদশ পরিচ্ছেদ, মহাসমর। কমলমণির আসন টলিল, আর তিনি থাকিতে পাইলেন না। কমলমণি রমণী রত্ন, অমনি স্বামীর কাছে গেলেন। শ্রীশচন্দ্র অন্তঃপুরে বসিয়া আপিসে আয় ব্যয়ের হিসেব কিতাব দেখিতেছিলেন। তাহার পাশে বিছানায় বসিয়া 1 বৎসরের পুত্র সতীশচন্দ্র ইংরেজি সংবাদপত্রখানি অধিকার করিয়াছিলেন। সতীশচন্দ্র সংবাদপত্রখানি প্রথমে ভোজনের চেষ্টা দেখিয়াছিল, কিন্তু তাহাতে কৃতকার্য হইতে না পারিয়া এক্ষণে পাতিয়া বসিয়াছিল। কমলমণি স্বামীর নিকটে গিয়া গল লগ্নি কৃতবাসা হইয়া ভূমিষ্ঠা হইয়া প্রণাম করিলেন এবং করজোড় করিয়া বলিলেন, সেলাম পৌঁছে মহারাজ। ইতিপূর্বে বাড়িতে গোবিন্দ অধিকারীর যাত্রা হইয়া গিয়াছিল। শ্রীশচন্দ্র হাসিয়া বলিলেন, আবার শশা চুরি নাকি? শশা কাঁকুর নয়, এবার বড় ভারী জিনিস চুরি গিয়াছে। কোথায়, কি চুরি হলো? গোবিন্দপুরে চুরি হয়েছে। দাদাবাবুর একটি সোনার কৌটোয় 1 কড়া কানা কড়ি ছিল, তাই কে নিয়া গেছে। শ্রীশ
বুঝিতে না পারিয়া বলিলেন, তোমার দাদাবাবুর সোনার কৌটো তো সূর্যমুখী, কানাকড়িটি কি? সূর্যমুখীর বুদ্ধিখানি। শ্রীশচন্দ্র বলিলেন, তাই লোকে বলে যে যে খেলে সে কানাকড়িতে খেলে। সূর্যমুখী ওই কানাকড়িতেই তোমার ভাইকে কিনে রেখেছে, আর তোমার এতটা বুদ্ধি থাকিতেও ভাই। কমলমণি শ্রীশচন্দ্রের মুখ টিপিয়া ধরিলেন। ছাড়িয়া দিলে শ্রীশ বলিলেন, তা কানাকড়িটি চুরি করিলে কে? তা তো জানি না, কিন্তু তার পত্র পড়িয়া বুঝিলাম যে সে কানাকড়িটি খোয়া গিয়াছে, নহিলে মাগি এমন পত্র লিখিবে কেন? কমলমণি শ্রীশচন্দ্রের হাতে সূর্যমুখীর পত্র দিয়া কহিলেন, এই পড়ো। সূর্যমুখী তোমাকে এ সকল কথা বলিতে মানা করিয়াছে, কিন্তু যতক্ষণ তোমাকে সব না বলিতেছি ততক্ষণ আমার প্রাণ খাবি খাচ্ছে। তোমাকে পত্র না পড়াইলে আহার নিদ্রা হইবে না, ঘুরনির রোগী বা উপস্থিত হয়। শ্রীশচন্দ্র পত্র হস্তে লইয়া চিন্তা করিয়া বলিলেন, যখন তোমাকে নিষেধ করিয়াছে তখন আমি এ পত্র দেখিব না, কথাটা কি তা শুনিতেও চাহিব না। এখন করিতে হইবে কি তাই বলো। করতে হবে এই, সূর্যমুখীর বুদ্ধিটুকু কি আছে, তার একটু বুদ্ধি চাই। বুদ্ধি দেয় এমন লোক আর কে আছে? বুদ্ধি যা কিছু আছে তা সতীশবাবুর। তাই সতীশবাবুকে একবার গোবিন্দপুর যেতে তার মামি লিখে পাঠিয়েছে। সতীশবাবু ততক্ষণ একটা ফুলদানি ফুল সমেত উল্টাইয়া ফেলিয়াছিলেন এবং তৎপরে দোয়াতের ওপর নজর করিতেছিলেন। দেখিয়া শ্রীশচন্দ্র কহিলেন, উপযুক্ত বুদ্ধিদাতা বটে। তা যাহা হোক, এতক্ষণে বুঝিলাম ভাজের বাড়ি মশাইয়ের নিমন্ত্রণ। সতীশকে যেতে হলেই সুতরাং কমলমণিও যাবে। তা সূর্যমুখীর কানাকড়িটি না হারালে আর এমন কথা লিখিবে কেন? শুধু কি তাই, সতীশের নিমন্ত্রণ আমার নিমন্ত্রণ আর তোমার নিমন্ত্রণ। আমার নিমন্ত্রণ কেন? আমি বুঝি একা যাব? আমাদের সঙ্গে গাড়ু গামছা নিয়ে যায় কে? এ সূর্যমুখীর বড় অন্যায়। শুধু গাড়ু গামছা বহিবার জন্য যদি ঠাকুর জামাইকে দরকার হয়, তবে আমি দুদিনের জন্য একটা ঠাকুর জামাই দেখিয়ে দিতে পারি। কমলমণির বড় রাগ হইল। সে ভ্রুকুটি করিল, শ্রীশকে ভেঙাইল এবং শ্রীশচন্দ্র যে কাগজখানায় লিখিতেছিল তাহা ছিঁড়িয়া ফেলিল। শ্রীশ হাসিয়া বলিল, তা লাগতে এসো কেন? কমলমণি কৃত্রিম কোপ সহকারে কহিল, আমার খুশি, লাগব। শ্রীশচন্দ্র কৃত্রিম কোপ সহকারে কহিলেন, আমার খুশি, বলবো। তখন কোপযুক্তা কমলমণি শ্রীশকে একটি কিল দেখাইল। কুন্দ দন্তে অধর টিপিয়া ছোট্ট হাতে একটি ছোট্ট কিল দেখাইল। কিল দেখিয়া শ্রীশচন্দ্র কমলমণির খোপা খুলিয়া দিলেন। তখন বর্ধিত রোষা কমলমণি শ্রীশচন্দ্রের দোয়াতের কালি পিগদানিতে ঢালিয়া ফেলিয়া দিল। রাগে শ্রীশচন্দ্র দ্রুত গতিতে ধাবমান হইয়া কমলমণির মুখচুম্বন করিলেন। রাগে কমলমণিও অধীরা হইয়া শ্রীশচন্দ্রের মুখচুম্বন করিল। দেখিয়া সতীশচন্দ্রের বড় প্রীতি জন্মিল। তিনি জানিতেন যে মুখচুম্বন তাহার ইজারা মহল। অতএব তাহার ছড়াছড়ি দেখিয়া রাজভোগ আদায়ের অভিলাষে মার জানু ধরিয়া দাঁড়াইয়া উঠিলেন এবং উভয়েই মুখপানে চাহিয়া উচ্চৈস্বরে হাসির লহর তুলিলেন। সে হাসি কমলমণির কর্ণে কি মধুর বাজিল। কমলমণি তখন সতীশকে ক্রোড়ে উঠাইয়া লইয়া ভুরি ভুরি মুখচুম্বন করিল। পরে শ্রীশচন্দ্র কমলমণির ক্রোড় হইতে তাহাকে লইলেন এবং ভুরি ভুরি মুখচুম্বন করিলেন। সতীশবাবু
এই রূপে রাজভোগ আদায় করিয়া যথাকালে অবতরণ করিলেন এবং পিতার সুবর্ণময় পেন্সিলটি দেখিতে পাইয়া অপহরণ মানসে ধাবমান হইলেন। পরে হস্তগত করিয়া উপাদেয় ভোজ্য বিবেচনায় পেন্সিলটি মুখে দিয়া লেহন করিতে প্রবৃত্ত হইলেন। কুরুক্ষেত্রের যুদ্ধকালে ভগদত্ত এবং অর্জুনের ঘোরতর যুদ্ধ হয়। ভগদত্ত অর্জুন প্রতি অনিবার্য বৈষ্ণবাস্ত্র নিক্ষেপ করেন। অর্জুনকে তন্নিবারণে অক্ষম জানিয়া শ্রীকৃষ্ণ স্বয়ং বক্ষ পাতিয়া সেই অস্ত্র গ্রহণ করিয়া তাহার সমতা করেন। এইরূপে কমলমণি ও শ্রীশচন্দ্রের এই বিষম যুদ্ধে সতীশচন্দ্র মহাস্ত্র সকল আপন বদন মণ্ডলে গ্রহণ করায় যুদ্ধের সমতা হইল। কিন্তু ইহাদের এইরূপ সন্ধি বিগ্রহ বাদলের বৃষ্টির মতো দণ্ডে দণ্ডে হইত, দণ্ডে দণ্ডে যাইত। শ্রীশচন্দ্র তখন কহিলেন, তা সত্য সত্যই কি তোমার গোবিন্দপুর যেতে হবে? আমি একা থাকবো কি প্রকারে? তোমায় যেন আমি একা থাকতে ছাড়তেছি। আমিও যাব, তুমিও যাবে। তা যাও, সকাল সকাল আপিস সারিয়া আসো। আর দেরি করো তো সতীশে আমাতে দুজনে দুদিকে কানতে বসব। আমি যাই কি প্রকারে? আমাদের এই তিসি কিনিবার সময়, তুমি তবে একা যাও। আয় সতীশ, তাই আমরা দুজনে দুদিকে কানতে বসি। মার আদরের ডাক সতীশের কানে গেল। সতীশ অমনি পেন্সিল ভোজন ত্যাগ করিয়া লহর তুলিয়া আহ্লাদের হাসি হাসিল। সুতরাং কমলের এবার কাঁদা হল না। তৎপরিবর্তে সতীশের মুখচুম্বন করিলেন। দেখা দেখি শ্রীশও তাহাই করিলেন। সতীশ আপনার বাহাদুরি দেখাইয়া আর এক লহর তুলিয়া হাসিল। এই সকল বৃহৎ ব্যাপার সমাধা হইলে কমল আবার কহিলেন, এখন কি হুকুম হয়? তুমি যাও, মানা করি না, কিন্তু তিসির মরশুমটায় আমি কি প্রকারে যাই? কমলমণি মুখ ফিরাইয়া মানে বসিলেন, আর কথা কহেন না। শ্রীশচন্দ্রের কলমে একটু কালি ছিল। শ্রী সেই কলম লইয়া পশ্চাৎ হইতে গিয়া কমলের কপালে একটি টিপ কাটিয়া দিলেন। তখন কমল হাসিয়া বলিলেন, প্রাণাধিক, আমি তোমায় কত ভালোবাসি। এই বলিয়া কমল শ্রীশচন্দ্রের স্কন্ধ বাহু দ্বারা বেষ্টন করিয়া তাহার মুখচুম্বন করিলেন। সুতরাং টিপের কালি সমুদায়টায় শেষের গালে লাগিয়া রহিল। এইরূপে এবারকার যুদ্ধে জয় হইলে পর কমল বলিলেন, যদি তুমি একান্তই যাইবে না, তবে আমার যাইবার বন্দোবস্ত করিয়া দাও। ফিরিবে কবে? জিজ্ঞাসা করিতেছ কেন? তুমি যদি গেলে না, তবে আমি কয়দিন থাকিতে পারিব? শ্রীশচন্দ্র কমলমণিকে গোবিন্দপুরে পাঠাইয়া দিলেন। কিন্তু আমরা নিশ্চিত সংবাদ রাখি যে সেবার শ্রীশচন্দ্রের সাহেবেরা তিসি কাজে বড় লাভ করিতে পারেন নাই। হৌসের কর্মচারীরা আমাদিগকে নিকট গোপনে বলিয়াছে যে সে শ্রীশবাবুরই দোষ। তিনি ওই সময়টা কাজকর্মে বড় মন দেন নাই, কেবল ঘরে বসিয়া কড়ি গুনিতেন। এ কথা শ্রীশচন্দ্র একদিন শুনিয়া বলিলেন, হবেই তো, আমি তখন লক্ষ্মী ছাড়া হইয়াছিলাম। শ্রোতারা শুনিয়া মুখ ফিরাইয়া বলিল, ছি, বড্ড স্তরীণ। কথাটা শ্রীশের কানে গেল। তিনি শুনিয়া হৃষ্ট মনে ভৃত্যদিগকে ডাকিয়া বলিলেন, ওরে, ভালো করিয়া আহারের উদ্যোগ কর। বাবুরা আজ এখানেই আহার করিবেন। চতুর্দশ পরিচ্ছেদ। ধরা পড়িল। গোবিন্দপুরে দত্তদিগের বাড়িতে যেন অন্ধকারে একটি ফুল ফুটিল।
কমলমণির হাসি মুখ দেখিয়া সূর্যমুখীরও চক্ষের জল শুকাইল। কমলমণি বাড়িতে পা দিয়াই সূর্যমুখীর চুলের গোছা লইয়া বসিয়া গেলেন। অনেক দিন সূর্যমুখী কেশ রচনা করেন নাই। কমলমণি বলিলেন, দুটো ফুল গুঁজিয়া দিব? সূর্যমুখী তাহার গাল টিপিয়া ধরিলেন। না না বলিয়া কমলমণি লুকাইয়া দুইটা ফুল দিয়া দিলেন। লোক আসিলে বলিলেন, দেখেছ মাগি বুড়া বয়সে মাথায় ফুল পরে। আলোকময়ীর আলো নগেন্দ্রের মুখমণ্ডলের মেঘেও ঢাকা পড়িল। নগেন্দ্রকে দেখিয়াই কমলমণি টিপ করিয়া প্রণাম করিল। নগেন্দ্র বলিলেন, কমল, কোথা থেকে? কমল মুখ নত করিয়া নিরীহ ভালো মানুষের মতো বলিলেন, আজ্ঞে খোকা ধরিয়া আনিল। নগেন্দ্র বলিলেন, বটে, মার পাজিকে? এই বলিয়া খোকাকে কোলে লইয়া দণ্ডস্বরূপ তাহার মুখচুম্বন করিলেন। খোকা কৃতজ্ঞ হইয়া তাহার গায়ে লাল দিল আর গোঁফ ধরিয়া টানিল। কুন্দনন্দিনীর সঙ্গে কমলমণির ঐরূপ আলাপ হইল। ও লক্ষুন্ধি, কুঁদি মুদি দুদি, ভালো আছিস তো কুঁদি? কুন্দ অবাক হইয়া রহিল। কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল, আছি আছি দিদি, আমায় দিদি বলবি, না বলিস তো ঘুমাইয়া থাকিবি আর তোর চুলে আগুন ধরিয়ে দিব, আর নহিলে গায়ে আর শুলা ছাড়িয়ে দিব। কুন্দ দিদি বলিতে আরম্ভ করিল। যখন কলিকাতায় কুন্দ কমলের কাছে থাকিত তখন কমলকে কিচ্ছু বলিত না, বড় কথাও কহিত না। কিন্তু কমলের যে প্রকৃতি চির প্রেমময়ী, তাহাতে সে তখন হইতেই তাহাকে ভালোবাসিতে আরম্ভ করিয়াছিল। মধ্যে কয় বৎসর অদর্শনে কতক কতক ভুলিয়া গিয়াছিল, কিন্তু এক্ষণে কমলের স্বভাব গুণে কুন্দেরও স্বভাব গুণে সেই ভালোবাসা নতুন করিয়া বৃদ্ধি পাইতে লাগিল। প্রণয় গাঢ় হইল। এদিকে কমলমণি স্বামীর গৃহে যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। সূর্যমুখী বলিলেন, না ভাই, আর দুদিন থাকো, তুমি গেলে আমি আর বাঁচিব না। তোমার কাছে সকল কথা বলাও সোয়াস্তি। কমল বলিলেন, তোমার কাজ না করিয়া যাইব না। সূর্যমুখী বলিলেন, আমার কি কাজ করবে? কমলমণি মুখে বলিলেন, তোমার শ্রাদ্ধ। মনে বলিলেন, তোমার কণ্টকোদ্ধার। কুন্দনন্দিনী কমলের যাওয়ার কথা শুনিয়া আপনার ঘরে গিয়া লুকাইয়া কাঁদিল। কমলমণি লুকাইয়া লুকাইয়া পশ্চাৎ পশ্চাৎ গেল। কুন্দনন্দিনী বালিশে মাথা দিয়া কাঁদিতেছে। কমলমণি তাহার চুল বাঁধিতে বসিল। চুল বাঁধা কমলের একটা রোগ। চুল বাঁধা সমাপ্ত হইলে কুন্দের মাথা তুলিয়া কমল তাহার মস্তক আপনার কোলে রাখিলেন। অঞ্চল দিয়া তাহার চক্ষু মুছাইয়া দিলেন। এই সব কাজ শেষ করিয়া শেষে জিজ্ঞাসা করিলেন, কুঁদি, তুই কাঁদিতেছিলি কেন? কুন্দ বলিল, তুমি যাবে কেন? কমলমণি একটু হাসিলেন, কিন্তু ফোঁটা দুই চক্ষের জল সে হাসি মানিল না। না বলিয়া কহিয়া তাহারা কমলমণির গণ্ড বহিয়া হাসির ওপর আসিয়া পড়িল। রৌদ্রের ওপর বৃষ্টি হইল। কমলমণি কহিলেন, তাতে কাঁদিস কেন? কুন্দ, তুমিই আমাকে ভালোবাসো। কেন, আর কেহ কি ভালোবাসে না? কুন্দ চুপ করিয়া রহিল। কে ভালোবাসে না? গিন্নি ভালোবাসে না, না? আমায় রুখুস নে। কুন্দ নীরব। দাদাবাবু ভালোবাসে না? কুন্দ নীরব। কমল বলিলেন, যদি আমি তোমায় ভালোবাসি
আর তুমিও আমায় ভালোবাসো, তবে কেন আমার সঙ্গে চলো না? কুন্দ তথাপি কিছু বলিল না। কমল বলিলেন, যাবে? কুন্দ ঘাড় নাড়িল, যাব না। কমলের প্রফুল্ল মুখ গম্ভীর হইল। তখন কমলমণি সস্নেহে কুন্দনন্দিনীর মস্তক বক্ষে তুলিয়া লইয়া ধারণ করিলেন এবং সস্নেহে তাহার গণ্ডদেশ গ্রহণ করিয়া কহিলেন, কুন্দ, সত্য বলিবি? কুন্দ বলিল, কি? কমল বলিলেন, যা জিজ্ঞাসা করিব। আমি তো দিদি, আমার কাছে লুকুস নে। আমি কাহারও কাছে বলিব না। কমল মনে মনে রাখিলেন, যদি বলি তো রাজমন্ত্রী শ্রীশবাবুকে আর খোকার কানে কানে। কুন্দ বলিলেন, কি বলো? তুই দাদাবাবুকে বড় ভালোবাসিস না? কুন্দ উত্তর করিল না। কমলমণির হৃদয় মধ্যে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। কমল বুঝিলেন, বুঝিছি, মরিয়াছ। মরো, তাতে ক্ষতি নাই, কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে মরে যে। কুন্দনন্দিনী মস্তক উত্তোলন করিয়া কমলের মুখপ্রতি স্থির দৃষ্টি করিয়া রহিল। কমলমণি প্রশ্ন বুঝিলেন, বলিলেন, পোড়ার মুখী, চোখের মাথা খেয়েছ, দেখতে পাও না যে? মুখের কথা মুখে রহিল। তখন ঘুরিয়া কুন্দের উন্নত মস্তক আবার কমলমণির বক্ষের ওপর পড়িল। কুন্দনন্দিনীর অশ্রু জলে কমলমণির হৃদয় প্লাবিত হইল। কুন্দনন্দিনী অনেকক্ষণ নীরবে কাঁদিল, বালিকার ন্যায় বিবশা হইয়া কাঁদিল। সে কাঁদিল, আবার পরে চক্ষের জলে তাহার চুল ভিজিয়া গেল। ভালোবাসা কাহাকে বলে সোনার কমল তাহা জানিত। অন্তঃকরণের অন্তঃকরণের মধ্যে কুন্দনন্দিনীর দুঃখে দুঃখী সুখে সুখী হইল। কুন্দনন্দিনীর চক্ষু মুছাইয়া কহিল, কুন্দ। কুন্দ আবার মাথা তুলিয়া চাহিল, আমার সঙ্গে চল। কুন্দর চক্ষে আবার জল পড়িতে লাগিল। কমল বলিল, নহিলে নয়, সোনার সংসার ছারখার গেল। কুন্দ কাঁদিতে লাগিল। কমল বলিলেন, যাবি? মনে করিয়া দেখ। কুন্দ অনেকক্ষণ পরে চোখ মুছিয়া উঠিয়া বসিয়া বলিল, যাব। অনেকক্ষণ পরে কেন? তাহা কমল বুঝিল। বুঝিল যে কুন্দনন্দিনী পরের মঙ্গল মন্দিরে আপনার প্রাণের প্রাণ বলি দিল। নগেন্দ্রের মঙ্গলার্থ, সূর্যমুখীর মঙ্গলার্থ নগেন্দ্রকে ভুলিতে স্বীকৃত হইল। সেই জন্য অনেকক্ষণ লাগিল। আপনার মঙ্গল? কমল বুঝিয়াছিলেন যে কুন্দনন্দিনী আপনার মঙ্গল বুঝিতে পারে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।